16 নভেম্বর 2020 ভারতের রাজস্থানের উদয়পুর শহর। এই উদয়পুর শহর টুরিস্টদের কাছে ভীষণই একটা পপুলার ডেস্টিনেশন এবং এই উদয়পুর শহরে উদয়সাগর বলে একটা লেক আছে এবং এই লেকটা পরিধি বেশ বড়। যেহেতু এর পরিধিটা বেশ বড় সেহেতু উদয়পুর ছাড়াও উদয়পুরের আশেপাশে যে ছোট ছোট গ্রাম আছে সেই গ্রামেও এর পরিধি আছে। এইবার 16 নভেম্বর 2020 দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে আসে। সেই সময় হঠাৎ করে এই উদয়পুরের পাশে একটা ছোট্ট গ্রামের মানুষরা যারা লেকের পাশে বসেছিল তারা দেখতে পায় যে একটা সন্দেহজনক বস্তা ওই উদয়সাগর লেক থেকে ভেসে ভেসে যাচ্ছে। তার গতিটা বেশ স্লো। এইটা দেখে সেখানে এক বুদ্ধিমান ব্যক্তি সেই গ্রামের যে পঞ্চায়েত প্রধান আছে তাকে ফোন করে দেয়। পঞ্চায়েত প্রধান এই জিনিসটা শোনা মাত্রই সে সঙ্গে সঙ্গে স্পটে চলে আসে। এসে সে ওই বস্তাটা দেখতে পেয়েই পুলিশকে ফোন করে। পুলিশ আসে। পুলিশ ওই বস্তাটাকে উদ্ধার করে। বস্তাটাকে পাড়ে আনতে না আনতেই একটা বাজে লেভেলের গন্ধ পার হতে থাকে এবং সবাই বুঝে যায় যে এই বস্তার মধ্যে আর যাই হোক ভালো কিছু নেই। বস্তাটা খোলা হলে তার মধ্যে থেকে কিছু পাথর বেরিয়ে আসে এবং পাথরের পরে একটা পচা গলা পুরুষ মানুষের দেহাবশেষ বেরিয়ে আসে। পুলিশ ওই দেহাবশেষটাকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় এবং তার সাথে সাথে প্রাথমিক তদন্ত শুরু করে। এবার পুলিশ প্রায় 5-6 দিন ওয়েট করে, কিন্তু এই ওয়েট করার মাঝে সে তার খবরের মাধ্যমে তার আশেপাশের থানার মাধ্যমে কোথাও কি কোনো মিসিং কমপ্লেইন হয়েছিল কিনা, কেউ মারা গেছে কিনা বা এই ব্যক্তিটা কে সেটা খোঁজার অনেক চেষ্টা করেছে, কিন্তু 5-6 দিন হয়ে গেলেও তারা কোনো রিপোর্ট পায়নি। এবার সেই সময় ভারতে করোনা চলছে, এই কারণে ময়না তদন্তের রিপোর্ট পেতেও বেশ দেরি হচ্ছে। 10 দিন পর পুলিশ ময়না তদন্তের রিপোর্ট পায় এবং ময়না তদন্তের রিপোর্টে এটা ক্লিয়ার হয়ে যায় যে এটা একটা খুন। কেন? এই ব্যক্তি, যার নাম পুলিশের আপাতত জানা নেই, সে যখন মারা গেছে তার আগে তাকে মদ খাওয়ানো হয়েছে, মদের সাথে ওষুধও খাওয়ানো হয়েছে, তার সাথে তাকে মাংসও খাওয়ানো হয়েছে এবং এরপর এই ব্যক্তি যখন বেহুশ হয়ে যায় তখন একটা বেল্ট দিয়ে একে গলা পেঁচিয়ে হত্যা করা হয়। পুলিশ একটা মার্ডার কেস রেজিস্টার করে এবং আননোন ব্যক্তিকে এখানে দায়ী করে কেসটা কন্টিনিউ করতে থাকে। এরপর পুলিশ এই যে টোটাল খবরি মহল আছে, পুরো যে রাজস্থান জেলা আছে, সেখানে খোঁজখবর পাঠিয়ে দেয় যে কোথাও কোনো মিসিং কমপ্লেইন এসছে কিনা। তারপর এই যে ব্যক্তি আছে তার ফেসটুকু যেটুকু রিকনস্ট্রাক্ট করা যায় সেটা করে তার একটা ছবি তুলে জয়পুর, উদয়পুর সমস্ত বড় বড় শহরে পোস্টার হিসেবে লাগিয়ে দেওয়া। পুলিশ কোনোভাবেই আইডেন্টিটি পাচ্ছিল। এরপর নভেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল চলে আসে। 5 মাস হয়ে গেছে, মর্গে স্টিল লাশটা পড়ে আছে। এবার পুলিশ ডিসাইড করে যে এই লাশের সৎকাজ করে দেওয়া হবে। তো সেই হিসাবে তারা এনজিওদেরকে ডাকে, সেই এনজিওরা এই লাশের সৎকার করে দেয়। কিন্তু লাশের সৎকার করার আগেই পুলিশ এই বডিটা থেকে বা দেহাবশেষ থেকে তারা ভিজেরা স্যাম্পেল কালেক্ট করে নেয়। এফোর্ট একসময় তো ফল দেবেই দেবে, এটা তো জানা কথা। তো সেই হিসাবে যে গ্রামে লাশ পাওয়া গেছে সেই গ্রামেই এক কনস্টেবল থাকতো যার নাম হচ্ছে প্রহ্লাদ রাম। এবার এই প্রহ্লাদ রাম ওই গ্রামে নানানভাবে তদন্ত করছে, সে টুকটাক জিজ্ঞাসাবাদ করছে যে কোথায় কি হয়েছে, এইভাবে একটা লাশ এলো, মানে যাতে কেউ বুঝতে না পারে, এইভাবে যে তাদের এগেনস্টই সে তদন্ত করছে, তাদের কাছ থেকে এই কথা জানতে চাইছে। কিন্তু একটা উড়ো খবর তার কাছে আসে। সে জানতে পারে যে রাকেশ লোহার নামে এক ব্যক্তি, সে একটা ডেথ সার্টিফিকেট বানাতে চায় এবং এইটা শুনে প্রহ্লাদ রাম প্রথমে তো ইগনোর করে, ডেথ সার্টিফিকেট বানাতে চাইছে, এখানে এর সাথে কেসের কি রিলেশন আছে, তো এইটা নিয়ে সে না ভেবে এগিয়ে যায়। কিন্তু
সে আবার খবর পায় যে যে ডেথ সার্টিফিকেট বানাতে চাইছে, যার নাম হচ্ছে রাকেশ লোহার, তার ফ্যামিলিতে কিন্তু কেউ মারা যায়নি। তাহলে কার ডেথ সার্টিফিকেট সে বানাতে চাইছে? এবং এই জিনিসটা শোনা মাত্রই প্রহ্লাদ রামের কান খাড়া হয়ে যায়। এরপর এই প্রহ্লাদ রাম প্ল্যান করে যে এই যে রাকেশ লোহার আছে এর সাথে সে দেখা করবে, কিন্তু ডাইরেক্টলি সে দেখা করবে না। ডাইরেক্টলি দেখা করলে সে যদি কিছু জানে, মানে রাকেশ লোহার, তাহলে সে লুকিয়ে যাবে বা পালিয়ে যাবে যদি ক্রিমিনাল হয়। তো এর থেকে ভালো চুপচাপ তার সাথে আননোয়িংলি দেখা করবে। তো যে রাস্তা থেকে রাকেশ লোহার যায় সেই রাস্তা থেকেই এই প্রহ্লাদ রামও যাচ্ছে। মানে এটা কিন্তু প্রি প্ল্যান্ড। প্রহ্লাদ রাম, তাদের মুখোমুখি দেখা হয়ে যায়। তখন প্রহ্লাদ রাম হঠাৎ করে বলে, আরে রাকেশ, তুমি একটা ডেথ সার্টিফিকেট বানাবে শুনছিলাম, তো তুমি আমাকে কেন বলোনি? একই গ্রামে থাকি, পুলিশের কাজ করি, তো তোমাকে যদি একটু হেল্প না করতে পারি তাহলে আর কি আর গ্রামবাসী হলাম, এক গ্রামে থাকলাম। তখন রাকেশ লোহার হঠাৎই ইতস্তত বোধ করে সে বলে যে না না, আমার ডেথ সার্টিফিকেট লাগবে না, আমি জাস্ট জিজ্ঞাসা করছি, যদি দরকার পড়ে আমি তোমাকে বলবো। এই বলে সে ফুটে যায়। এবার প্রহ্লাদ রাম ভাবে যে এই রাকেশ লোহার হুট করে এরকম ভয় পেল কেন? ও কি কিছু লুকাচ্ছে? আচ্ছা, ডেথ সার্টিফিকেট তো আর আইসক্রিম না যে খেতে ইচ্ছা হলে খেলাম, না হলে খেলাম না। ক্ষেত্রে প্রহ্লাদ রামের পুরো ব্যাপারটাই একটা সন্দেহজনক মনে হয়। এরপর প্রহ্লাদ রাম থানায় গিয়ে সিনিয়র যে পুলিশ ইন্সপেক্টররা আছে তাদেরকে সমস্ত ব্যাপারটা বলে। সিনিয়র পুলিশ ইন্সপেক্টররা বলে যে এই যে রাকেশ লোহার আছে, একে না হাত দিও না প্রথমে। এ কি করছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কার সাথে থাকছে, কাদের সাথে মিশছে, সমস্ত কিছু নোটিশ করো। প্রহ্লাদ রাম সেই মতন সমস্ত কিছু নোটিশ করতে থাকে। প্রহ্লাদ রাম এর ফাঁকে আর একটা জিনিস নোটিশ করে, এই যে রাকেশ লোহার আছে না, সে সন্ধে হতেই একটা ভালো লেভেলের পার্টি তার সাঙ্গপাঙ্গকে দেয়। সেখানে মদ, মাংস, নারী কিছুর অভাব নেই। কিন্তু এই রাকেশ লোহারকে সে কম বেশি চেনে এবং সে জানে যে এই রাকেশ লোহার এমন কিছু করে না যে এই জিনিসগুলো সে সহজে অ্যাফোর্ড করতে পারবে, তাও আবার প্রত্যেক দিন। এরপর এই জিনিসটা প্রহ্লাদ রাম আবার থানায় গিয়ে বলে যে স্যার, এরকম তো পার্টি করছে, এনজয় করছে, সেখানে মদ, মাংস, নারী সমস্ত কিছু থাকছে। তখন পুলিশ বলে, মানে পুলিশের যে সিনিয়র ইন্সপেক্টর আছে তারা বলে, আচ্ছা ওই যে ওর সাঙ্গপাঙ্গ আছে, ওর অজান্তে ওদেরকে তুলে নিয়ে আসতে হবে। তুলে নিয়ে এসে ওদেরকে জিজ্ঞাসাবাদ করলে ওর পয়সার যে সোর্সটা আছে সেই সোর্সটা আমরা জানতে পারবো। এইবার পুলিশ যে এই তদন্ত করছে সেই তদন্তের মাঝে তারা জাস্ট টাকার সোর্সটা জানতে চাইছে। তারা কিন্তু গুণাক্ষরেও ওই যে লাশটা উদয়সাগর লেকে পাওয়া গেছে তার সাথে কিন্তু একে রিলেট করছে না। সেইভাবে ভাবছে ডেথ সার্টিফিকেট কেন, সেটাতে একটা রিলেট করছে। আর দ্বিতীয় কথা, টাকাটা আসছে কোথা থেকে? ও কি কোনো ইলিগাল কোনো ব্যবসা করছে? তো এইভাবে এবার তার সাঙ্গপাঙ্গকে পুলিশ তুলে আনে। এবার সাঙ্গপাঙ্গ হঠাৎই অবাক হয়ে যায়। তারা বলে যে রাকেশ লোহারকে না তুলে আমাদেরকে তুলছেন কেন? ও তো আমাদের পার্টি দিচ্ছে, ও টাকা খরচা করছে। তখন পুলিশ বলে, টাকাটা ও পাচ্ছে কোথা থেকে, টাকার সোর্সটা বলো, না হলে ওই যে উদয়সাগর লেকে যে লাশটা পাওয়া গেছে তার যে ক্রাইম আছে না, মানে অভিযুক্ত হিসেবে তোমাদেরকে কোর্টে পেশ করে দেবো। এবার তারা ভয় পেয়ে বলে, স্যার দেখুন, বেশ লাস্ট 6-7 মাস ধরে এই রাকেশ লোহারের কাছে কোথা থেকে টাকা আসলো আমরা জানি না। প্রত্যেক দিন সে পার্টি করে, এবং পার্টি সে একা করে না, আমাদের সঙ্গে নিয়ে করে, ফুর্তি মজা সমস্ত কিছু করে। কিন্তু এটুকু শুনেছি যে এই রাকেশ কোনো একটা বড় বিজনেসম্যানের সাথে কিছু না কিছু একটা ডিল করেছে। এবার সেটা কিসের ডিল আমরা ঠিক জানি। এইবার পুলিশ ডিসাইড করে যে এদেরকে ছেড়ে দিই। পুলিশ বলে যে তোদেরকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তোরা গিয়ে যদি রাকেশ লোহারকে একটা কথাও বলিস তাহলে কিন্তু তোদের সর্বনাশ আছে। আরও বেশ কয়েকদিন কেটে যায়। এরপর পুলিশ তার টিম নিয়ে এই রাকেশ লোহারের কাছে পৌঁছায়। তারপর রাকেশ লোহারকে তুলে আনে থানায়। রাকেশ লোহার প্রথমে তো সে কিছুই জানে না। সে রীতিমতন এটা বলতে শুরু করে যে স্যার, ইনকাম করি,
তো একটু তো এনজয় করবই। এইবার পুলিশ বলে, আচ্ছা এনজয় তো করবি, কিন্তু কোন কাজে তুই এতগুলো টাকা পেয়েছিস সেটা আগে বল। এবার দেখুন, এই যে রাকেশ লোহার আছে, সে প্রথম 2 দিন পুলিশকে বেশ ঘুরিয়েছে। পুলিশ ভাবছে এই কেসের আসামি হতে পারে, ওই কেসের আসামি হতে পারে। ভাবতেই হঠাৎই রাকেশ লোহার 3-4 দিন পর পুলিশের কাস্টাডিতে নিজেই স্বীকার করে নেয় যে উদয়সাগর লেকে যে ব্যক্তির লাশ পাওয়া গেছে তার নাম হচ্ছে উত্তম দাস, এবং তাকে মেরেছে কে? এই রাকেশ লোহার। এইবার এই পর্যন্ত শুনে আপনার মনে হচ্ছে যে এটা একটা খুব সিম্পল স্টোরি, সাধারণ স্টোরি। দেখুন, সাধারণ হলে বা ইন্টারেস্টিং না হলে আমি এখানে বানাতাম না। করোনার টাইমে মানুষ যখন ঘরে বসে ছিল, তখন কিছু ক্রিমিনাল মাইন্ডেড মানুষ যে লেভেলের ক্রাইম করেছে সেটা আমার আপনার ঘরে বসে আইডিয়া করার ক্ষমতাই নেই। ঘটনাটা এগোতে থাকলে আপনি বুঝতে পারবেন কি ব্যাপার। তো যাই হোক, এবার পুলিশ এই রাকেশ লোহারকে জিজ্ঞাসাবাদ করতে করতে বলে যে কে এই অর্ডারটা দিয়েছে, কে এই সুপারিটা দিয়েছে। এবার রাকেশ লোহার আর রাগঢাক করছে না, সে বলেই দিয়েছে যে এই যে অর্ডারটা করেছে সেটা তপন দাস নামক এক ব্যক্তি আমাকে করেছে। এরপর পুলিশ এই রাকেশ লোহারের ফোনে যতগুলো ফোন এসছে সেই ফোন কল ডিটেলস পুরো চেক করতে থাকে, এবং চেক করতে করতে তারা দেখতে পায় এই যে রাকেশ লোহারকে আসাম থেকে একাধিকবার ফোন এসছে, এবং রাকেশ লোহার বলে এই নাম্বার থেকেই আমাকে এই যে সুপারিটা সেটা দেওয়া হয়েছে, এবং এই সুপারির বদলে আমাকে 12.5 লাখ টাকা দেওয়া হয়েছে, এবং আমি আরো 6 জনকে নিয়ে এই কাজটা করেছি। এইবার পুলিশ ভাবে যে ঠিক আছে, আসাম থেকে যখন হচ্ছে সেহেতু আমরা আসাম পুলিশকে খবর করি। আসাম পুলিশ রীতিমতন তন্ন করে এই যে উত্তম দাস আছে তাকে খুঁজতে থাকে। যে এই খুনের মানে সুপারিটা দিয়েছে, যার নাম এই রাকেশ লোহার বলেছে তপন দাস, উত্তম দাস আর তপন দাস, তাদেরকে খুঁজতে থাকে। কিন্তু আসাম পুলিশ এদেরকে খুঁজে পায়নি। যেহেতু এরা নামে বাঙালি, দাস আছে, নাম তো উত্তম এবং তপন বাঙালিদেরই মেনলি এরকম হয়, সেহেতু আসাম পুলিশ কিন্তু শিলচর সাইডে প্রচুর খুঁজেছে, ওখানে প্রচুর বাঙালি থাকে, কিন্তু পায়নি। যাই হোক, এরপর রাজস্থানের পুলিশ ভাবতে শুরু করে মোস্ট প্রবাবলি এরা আসামে থাকে না, এরা থাকে হয় ওয়েস্ট বেঙ্গলে নয়তো ত্রিপুরাতে, এখানেও বাঙালিরা থাকে, ম্যাক্সিমাম বাঙালিরা এখানে থাকে। এরপর পুলিশ এইখানে খোঁজা শুরু করে। এবার দেখবেন একটা জিনিস, এই যে উত্তম দাস আছে এবং তপন দাস আছে, এদের নামের মানে এদের টাইটেলের সিমিলারিটি। এবার পুলিশ প্রথমেই ডিসাইড করে বা ভেবে নেয় যে মোস্ট প্রবাবলি এরা হয়তো আত্মীয় হলেও হতে পারে, সেই অ্যাঙ্গেলেও এরা জাজ করতে পারে। জাজ করতে করতে পুলিশের নজরে আরও একটা জিনিস আছে, এই রাকেশ লোহারের ফোনে যতবার ফোন এসছে আসাম থেকে এসছে, আসাম থেকে সুপারিটা দেওয়া হয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপারে যে নাম্বার থেকে দেওয়া হয়েছে সেই নাম্বারটা আসামে ওপেন হচ্ছে, খানিকক্ষণ কথা হচ্ছে, মানে রাকেশের সাথে কথা হয়েছে, এরপর অদ্ভুতভাবে কথা বলার পর সেটা বন্ধ হয়ে যাচ্ছে। আবার আসামেই নানান জায়গা থেকে ওপেন হচ্ছে, কখনো শিলচর থেকে, কখনো গুয়াহাটি থেকে, কখনো ডিব্রুগড় থেকে, মানে পুরো আসাম ওই নাম্বারটা ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তখনই বুঝতে পারে যে এই বেটা আসামকে জাস্ট একটা ট্রানজিট পয়েন্ট, এবং পুলিশের মাথা ঘোরাতেই যাতে এই সুপারি কিলার ধরা পড়ে গেলেও সে ধরা না পড়ে, এই কারণে সে ব্যবহার করেছিল। ত্রিপুরা পুলিশের একটা ফোন এই রাজস্থান পুলিশের কাছে আসে। রাজস্থান পুলিশ অবাক হয়ে যায় যে তারা এই 6-7 মাস পুরনো একটা কেসের অদ্ভুতভাবে একটা লিড আনএক্সপেক্টেড জায়গা থেকে পেয়েছে। তারা ত্রিপুরা পৌঁছায়, এবং ত্রিপুরা পৌঁছানোর পর যখন এই উত্তম দাসের ফ্যামিলির ওখানে যায়, যখন তারা দেখে যে হু ইজ তপন দাস, তখন দেখে যে তপন দাস অ্যাকচুয়ালি উত্তম দাসের বড় ভাই। এরপর প্রাইমারি ইনভেস্টিগেশনের জন্য রাজস্থান পুলিশ
তাকে তুলে রাজস্থানে নিয়ে আসে এবং রাজস্থানে তাকে বেশ জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তো তপন দাস একদম ভোলা ভালা একটা মানে কিছুই জানে না এরকম একটা ভাব দেখাচ্ছে। বারবার পুলিশকে থ্রেট দিচ্ছে যে আমি একটা বিজনেসম্যান, আমার সাথে সরকারের প্রচুর লোকের কানেকশন আছে, আপনারা বিপদে পড়বেন, আমার ভাইয়ের করোনাতে মৃত্যু হয়েছে, কিন্তু তাকে আমরা হত্যা করিনি, এই অ্যালিগেশনটা কোনোভাবে চাপাতে পারেনি না। এরপর পুলিশও তো সেই রকম চালাক। পুলিশ বলে আচ্ছা ঠিক আছে, আপনার ভাইয়ের করোনাতে মৃত্যু হয়েছে মেনে নিলাম, কিন্তু ওই যে লাশটা সেটা ওই উদয় সাগর লেকে এলো কি করে? তখন তপন দাস এত চালাক, সে বলছে যে আরে মশাই, সরকার কোভিডের যে ডেথ আছে সেই ডেথসের নাম্বার লোকাতে প্রচুর লাশকে নদীর জলে ভাসিয়ে দিচ্ছে। এটা কিন্তু ফেক নিউজ, কিন্তু সেই সময় এই নিউজটা বেশ খবরে ছড়িয়ে পড়েছিল। তো যাই হোক, এই কথা বলার পর পুলিশ বলে যে ঠিক আছে বুঝলাম, যদি লাশ সরকার ফেলে দেয় তাহলে আমরা ময়না তদন্তে তার মৃত্যুর আগে তার শরীরে করোনার ট্রেস পেলাম না কেন? আচ্ছা, করোনা হলে কি কেউ মদ আর মাংস খায়? তার সাথে সাথে করোনা হলে কি করোনার যে ভাইরাসটা আছে সেটা কি গলা টেপে? এরকম কি কোনো ব্যাপার আছে? তখন চুপচাপ তপন দাস বসে আছে। এরপর তপন দাসকে তারা একা ছেড়ে। তপন দাস এখনো জানে না পাশের রুমেই রূপা দাস বসে আছে। হু ইজ রূপা দাস? উত্তম দাস মানে যে মারা গেছে তার ওয়াইফ রূপা দাস। তাকে এবার পুলিশ জিজ্ঞাসাবাদ করে। পুলিশ জিজ্ঞাসাবাদ করায় তাকে বলে যে আপনার হাজবেন্ডের সাথে আপনার সম্পর্কটা তো খুব একটা ভালো চলছিল না, সেই কারণে আপনার হাজবেন্ডকে আপনি মেরেই দিলেন আপনার বড় ভাসুরের সাথে মিলে। কিসের জন্য মারলেন? এরপর পুলিশ তাকে বেশ কয়েকটা থার্ড ডিগ্রি টাইপের দেওয়ার পর দুজনকে সামনাসামনি বসায়। দুজনকেই সেম টাইপের কোশ্চেন সেম ভাবে দুদিক থেকে কাউন্টার ভাবে করা হয়। একে অপরের উত্তরের সাথে কোনোভাবেই মিলছে না এবং শেষমেশ এই তপন দাস এবং রুমা দাস তারা স্বীকার করতে বাধ্য হয় যে হ্যাঁ, তারা উত্তম দাসকে হত্যা করেছে। কেন হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, কিভাবে প্ল্যানটা হয়েছিল, এবার সেই জিনিসটা। ব্যাপারটা লাস্ট 10 বছর ধরে চলছিল। ব্যাপারটা এটাই যে এই যে তপন দাস আছে এবং এই যে রূপা দাস আছে, এদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল এবং এই রূপা দাস সবসময় চাইতো যে তার হাজবেন্ড উত্তম দাস তার সাথে সে সংসার করবে না, সে সংসার করবে শুধুমাত্র তার বড় ভাইয়ের সাথে। তারা একাধিক জায়গায়, যেহেতু ফ্যামিলি মেম্বার, যেহেতু ভাসুর, সেহেতু কেউ সন্দেহ করতো না, হুটহাট করে তারা ঘুরে বেড়াত। মাঝে মাঝে উত্তম দাস সন্দেহ করত, কিন্তু এই রূপা সেই সন্দেহটাকে ভুলিয়ে দিত, ঘুরিয়ে দিত, টার্ন করে দিত। এবার যখন করোনা আসে তখন তারা একটা ভালো মাস্টার প্ল্যান বার করে। তারা ভাবে যে এই করোনার সময় প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে, তো এইভাবেই যদি এই যে উত্তম দাস আছে এর মৃত্যুটাকেও একটা করোনাতে মৃত্যু, তাই বডিটা ফ্যামিলির কাছে আসবে না, সরকারি লাস্ট রাইটস করে দিয়েছে, এটা যদি করা যায় তাহলে তো একটা দারুণ ব্যাপার হবে। তো সেই প্ল্যানে এরা লেগে পড়ে। এরপর এই যে তপন দাস এবং উত্তম দাস, এদের পরিচয় হিসেবে বলতে পারি যে এরা ব্যবসায়ী ফ্যামিলির ছেলে। তপন দাস সমাজের কাছে কিছুটা এইভাবে পরিচিতি ছিল তার, যে সে মোটামুটি একটা ভালো লোক, পয়সা কড়িওয়ালা লোক ছিল। কম বেশি সবাই সন্দেহ করতো যে তার একটা সম্পর্ক আছে তার বৌমার সাথে, মানে ভাইয়ের বউ, তো সেটা তো বৌমাই বলি না। তো যাই হোক, এবং যে উত্তম দাস আছে তাকে ওখানকার লোক খুবই ভদ্র হিসাবে চিনত। এরপর এরা যে বিজনেস ফ্যামিলি থেকে বিলং করত, সেই বিজনেসটা ছিল প্রপার্টির বিজনেস। তারা ল্যান্ড কিনতো, তারা নানান রাজ্যের ল্যান্ড কিনতো, সেটাকে বিক্রি করতো, সেখানে প্রপার্টি বানাতো, বেশ পয়সা কড়িও ছিল। তো করোনার সময় হঠাৎ করে
এই যে তপন দাস আছে সে রাজস্থানে ফোন লাগায় এই রাকেশ লোহারকে বলে যে তোমাকে 12.5 লাখ টাকা দেওয়া হবে, তোমাকে একটা লোককে মারতে হবে, তাকে আমি ওই ধরে নাও অক্টোবর এই টাইমে পাঠাবো, তুমি পারবে কি পারবে না? রাকেশ লোহার টাকার লোভে সমস্ত কিছুই মেনে নেয়। এরপর সে তার ভাইকে বলে, মানে তপন দাস উত্তম দাসকে বলে যে ভাই, রাজস্থানে একটা ভালো প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা তোকে দেখতে যেতে হবে, তারপর আমি যাব, গিয়ে ওই প্রপার্টিটা কিনবো, ওখানে আমরা একটা হোটেল। এই জিনিসটা হওয়ার পর উত্তম দাস ভাবে যে ঠিক আছে, দাদা যখন বলছে আমি যাই। এবার সে রাজস্থানে পৌঁছে। প্রথমেই প্ল্যান ছিল যে যাওয়া মাত্রই, মানে অন দা ওয়ে, তাকে কোনোভাবে মেরে, কিন্তু তপন দাস সেখানে ফেল করে। কিন্তু এরপর যখন উত্তম দাস রাজস্থান পৌঁছায় উদয়পুরে, তখন তার দেখা হয় এই রাকেশ লোহারের সাথে। রাকেশ লোহার বলে যে আমার কাছে একটা প্রপার্টি আছে, এরকম জিনিস। এবার গাড়িতে বসায়, একটা প্রপার্টি দেখায়, ফেক প্রপার্টি। সেই প্রপার্টিটা দেখানোর পর যখন ফেরত পথে, তখন বলে যে চলুন একটু পার্টি। তখন একটা মদের বোতল, মাংস, এইসবের ব্যবস্থা করা, এবং মদের মধ্যে নেশাদ্রব্য মিশিয়ে দেওয়া হয়, এবং তারপর যা হওয়ার সেটা হয়েছে। সে নেশা করে যখন ঘুমিয়ে পড়ে, অজ্ঞান হয়ে যায় অ্যাকচুয়ালি, তখন তাকে এই রাকেশ লোহার এবং তার সাঙ্গপাঙ্গরা কোমরের যে বেল্ট হয় না, সেই বেল্ট পেঁচিয়ে মেরে ফেলে, এবং মেরে ফেলে একটা বস্তার মধ্যে তাকে ঢোকায়। তারপর তার মধ্যে পাথর দেয় যাতে বস্তাটা ভেসে উঠতে না পারে। কিন্তু এই সময় একটা ব্যাপার ঘটে, যে কটা ইটের দরকার ছিল সেই কটা ইট তাদের কাছে ছিল না। ইট অ্যাকচুয়ালি কম পড়েছিল, এই কারণে উদয়সাগর লেকে ওই লাশটা ভেসে উঠেছিল, নাহলে ভেসেই উঠত। তপন দাস বলে যে আমার একটা ডেথ সার্টিফিকেট চাই, যেখানে লেখা থাকবে উত্তম দাস করোনাতে মারা গেছে। এবং সেই জিনিসটা বানাতে গিয়েই রাকেশ লোহার ধরা পড়ে যায় কনস্টেবল প্রহ্লাদ রামের কাছে, এবং একটা কেসের পর্দা ফাঁস হয়ে যায়। যখন উত্তম দাসের খুনটা হয়ে যায়, এরপর এই যে তপন দাস আছে এবং তার যে বৌমা আছে, মানে রূপা দাস, তারা একসাথে রাজস্থান যায় এবং ফ্যামিলিতে বলে যায় যে রাজস্থান থেকে খবর এসছে যে ভাই আর নেই, আমরা দেখতে যাচ্ছি। কিন্তু তারা অ্যাকচুয়ালি গেছিল রাজস্থানে ফুর্তি করতে। তারা ফুর্তি করে সিনেমা দেখে, এক হোটেলে থাকে। এরপর তারা ফেরত এসে ফ্যামিলিকে বলে রাজস্থানের এক হসপিটালে ভাই মারা গেছে, তার বডিটা আমরা রিসিভ করতে পারিনি, কিন্তু দূর থেকে দেখেছি। ফ্যামিলিতে গিয়ে এই যে রূপা দাস আছে, মানে উত্তম দাসের ওয়াইফ, সে রীতিমতন পাগলের মতন কান্নাকাটি করে যে আমার কি হবে, আমার স্বামীর কাজ করতে গিয়ে এইভাবে রাজস্থানে মৃত্যু। কিন্তু আসল ব্যাপার আপনারা সবাই জেনে গেছেন অলরেডি। রূপা দাস এবং যে তপন দাস আছে তাদের লাইনঘাট রীতিমতন ক্লিয়ার। এবার তারা খুনটা কেন করলো? একটা তো কারণ আপনারা জেনেই গেছেন, অ্যাফেয়ার। তার সাথে সাথে এই যে বড় ভাই তপন দাস, তার সম্পত্তির বিরাট লোভ ছিল। সে প্ল্যান করেছিল ভাই উত্তম দাসকে মেরে তার বউটা এবং তার প্রপার্টিটা সবটাই হাতি। কিন্তু শেষ পর্যন্ত সেই সব কিছুই হলো না। তারা বর্তমানে জেলে এবং তাদের ট্রায়াল চলছে এখন। যদি কেসের কোনো আপডেট আসে আমি সেটা আপনাদেরকে জানাবো। সো আজকের ভিডিও যদি ভালো লাগে, অ্যাকচুয়ালি আমি আজকেও অসুস্থ, ঠিক আছে, যাই হোক, কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার জন্য, একটা কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, আর ধন্যবাদ। আবার দেখা হবে।